শোনো, তোমার মতো পঙ্গু মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার ডিভোর্স চাই, এবং আমি আমার অফিসের কলিগ হিয়াকে ভালোবাসি। আমি ডিভোর্স পেপার রেডি করে ফেলেছি। আশা করি তুমি তাড়াতাড়ি সাইন করে দিবে। কথাটি বলি রক্তিম আমার হাতে একটি ডিভোর্স পেপার ধরিয়ে দিল। আমার 6 বছরের ছোট্ট মেয়েটি বারবার বাবা বলে ডাকছে। আমার মেয়ের ডাকে কর্ণপাত না করে রক্তিম চলে গেল। আমি শুধু ডিভোর্স পেপারের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। মা, বাবা কি আরেকটা নতুন বিয়ে করবে? তাহলে আমাদের কি হবে মা? বাবা কি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর নতুন সৎমা নিয়ে আসবে? আমার মেয়ের প্রশ্নের ঠিক কী উত্তর দিব আমি বুঝতে পারছি না। আমার ছোট্ট মেয়েটি সোফায় বসে কান্না জুড়ে দিল। আজ আমি সত্যি বড্ড অসহায় উঠে দাঁড়িয়ে মেয়েটাকে যে একটু সান্ত্বনা দিব সেই উপায়ও নেই। হুইল চেয়ারে বসে শুধু থম মেরে বসে আছি। আমি যে অক্ষম, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার। 7 মাস আগে একটি অ্যাক্সিডেন্টে আমার দুটো পা প্যারালাইজড হয়ে গেছে। ডক্টর বলেছে তেমন কোনো সম্ভাবনা নেই আমার পা ঠিক হয়ে যাওয়ার। এই সুযোগটাই কাজে লাগিয়েছি হিয়া। হিয়া যথেষ্ট মডার্ন মেয়ে। হিয়ার প্রথম থেকেই রক্তিমের প্রতি কিছুটা দুর্বল। একই অফিসে চাকরির সুবিধার্থে রক্তিম ও হিয়া পরস্পর ভালো বন্ধু হয়ে ওঠে। হিয়ার দুর্বলতা আমি অনেক আগেই রক্তিমকে জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। রক্তিম শুধু হেসে উড়িয়ে দিয়েছিল, কেননা তখন হিয়া রক্তিমের প্রতি দুর্বল হলেও রক্তিম তখন হিয়াকে শুধু কলিগই ভাবত। তখনই আমার মেয়ে আমাকে আরেকটু ঝাঁকিয়ে বলে উঠল, কি হলো মা? উত্তর দিচ্ছ না কেন? বলো না, আমরা কোথায় যাব? সত্যি তো, আমরা কোথায় যাব? বাপের বাড়ি যাব সেই উপায়ও নেই। তার পিছনে অবশ্য বিরাট বড় একটা কারণ আছে। রক্তিম আমার ভালোবাসার এই প্রতিদান দিবে তা কখনোই আশা করিনি আমি। আমাদের বিয়েটি পারিবারিকভাবে হলেও, না, ঠিক পারিবারিকভাবে নয়, এক প্রকার চাপের মধ্যেই দিয়েই বিয়ে করেছিল আমাকে রক্তিম। কিন্তু বিয়ের পরে যখন আমাদের ঘরে আমাদের ছোট্ট মেয়ে নুসরাতের জন্ম হলো, তখন আমাদের সংসারে সুখের কোনো সীমা ছিল না। রক্তিমও আমাকে সব সময় আগলে রাখত। তখন মনে হতো পৃথিবীর সব সুখ যেন রক্তিম আমার পায়ে ঢেলে দিচ্ছিল। আমিও পরম খুশিতে সুখগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। কিন্তু অ্যাক্সিডেন্টের পরে রক্তিম যখন শোনে আমি কখনো হাঁটতে পারবো না, তখন থেকেই রক্তিমের আচরণের বদলে যাওয়া শুরু হয়। এই সুযোগটার সদ্ব্যবহার করেছে হিয়া। রক্তিম ও আমার অক্ষমতার কথা জানতে পেরে হিয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে। আমার ভাবনার মাঝেই কারো আদুরে কণ্ঠ ভেসে আসে। নুসরাত আম্মু, তুমি এখন ঘরে যাও। তোমার মায়ের সাথে আমার কিছু কথা আছে। আমি পিছনে ঘাড় ঘুরিয়ে দেখি রক্তিম দাঁড়িয়ে আছে, কিছুটা শান্ত দৃষ্টিতে। কিন্তু বাবা, মা? নুসরাতের কথা কেড়ে নিয়ে রক্তিম কিছুটা চোখ গরম করে বলে ওঠে, আমি তোমাকে ঘরে যেতে বলেছি মা। তুমি চুপচাপ ঘরে চলে যাও। এখানে থাকার তোমার কোনো দরকার নেই। ছোট হলেও নুসরাত সব সময় বাধ্য মেয়ে, তাই সে এক পলক আমার দিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। রক্তিম আমার দিকে আরেকটু এগিয়ে আসলো। ভালো করে লক্ষ্য করে দেখলাম রক্তিমের শ্যামবর্ণ মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। রক্তিমের সিনেমার হিরোদের মতো সিক্স প্যাক না থাকলেও তার শরীর মেয়েদের কোনো চিহ্ন নেই। সে নিজের জায়গায় ঠিকই আছে। অন্যদিকে আমি কেমন যেন নিজেকে বেমানান করে ফেলেছি। নুসরাত হওয়ার পরে বেশ মোটাও হয়ে গিয়েছি। প্রেগনেন্সির জন্যেই এমনটি হয়েছে। রক্তিম কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হিয়ার সাথে আমার কথা হয়ে গিয়েছে। সে যত তাড়াতাড়ি চায় বিয়ের কাজটা সেরে ফেলতে, কিন্তু তার জন্য তোমার ডিভোর্সটা খুবই প্রয়োজন। তাই বলছি, কোনো ঝামেলা না করে ডিভোর্স পেপারে সাইন করে দাও। তাছাড়াও তুমি বাপের বাড়ি চলে গেলে আমি তোমার সব খরচ প্রতি মাসে পাঠিয়ে দেব। আমাদের মেয়ের কি হবে? আমার প্রশ্নের উত্তরে রক্তিম বলে উঠল, অবশ্যই আমার মেয়ে তার বাবার কাছেই থাকবে। এখন তুমি তাড়াতাড়ি সাইন করে দাও, প্লিজ। সময় নষ্ট করো না। আমি অশ্রুমাখা দৃষ্টি রক্তিমের দিকে নিক্ষেপ করে বলে উঠলাম, তুমি না আমাকে ভালোবাসতে রক্তিম? ভালোবাসা? দেখো, হয়তো আগে বাসতাম, কিন্তু এখন আমি হিয়াকে ভালোবাসি। তাছাড়া তোমাকে দিয়ে আমি কি করব বলো তো? সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে না? আমার তো কত পার্টি ইভেন্ট লেগেই থাকে।
তাছাড়া হিয়া আমার অফিসে বেশ ভালো পজিশনে জব করে। হিয়াকে বিয়ে করলে ভালো একটা রেপুটেশন হবে আমার সোসাইটিতে। আমার সাথে শুধু হিয়ার মতো যোগ্য স্ত্রী মানায়, তোমাকে নয়। রক্তিমের কথা শুনে আমার কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছিল। এতদিন আমি কার সাথে সংসার করলাম, মাথাটাও যেন ভারী হয়ে আসছে। রক্তিম এতটা স্বার্থপর, ছি! তুমি এতটা স্বার্থপর। আমি এতদিন তোমার মতো স্বার্থপরের সাথে সংসার করেছি। আমার কথায় রক্তিম কিছুটা বিদঘুটে হেসে জবাব দিল, আমি যে কতটা স্বার্থপর তার প্রমাণ তুমি বিয়ের দিনই পেয়ে গিয়েছিলে। তাহলে আজ হঠাৎ এত অবাক হচ্ছ কেন? এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাইনটা করে দাও। রক্তিমের কথার সাপেক্ষে আমার কিচ্ছু বলার নেই। আমি কি করব বুঝতে পারছি না। হাত পাগুলো অনবরত কেঁপে যাচ্ছে, কিন্তু না, আমাকে ভেঙে পড়লে তো চলবে না। তাই আমি শক্ত কণ্ঠে জবাব দিলাম, আমি তোমাকে কিছুতেই ডিভোর্স দেব না রক্তিম, শুনে রাখো। রক্তিম বলে উঠল, হোয়াট? আমি পঙ্গু বলি তুমি আমার সাথে যা ইচ্ছে তা করবে আর আমি তা ভালোই ভালোই মেনে নিব? তাহলে তুমি সব থেকে বড় বোকা। আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দিচ্ছি না। আমি আবারও পাল্টা জবাব দিলাম। রক্তিম এইবার আমাকে কিছুটা শাসিয়ে বলল, দেখো বর্ষা, তুমি যদি ভেবে থাকো এসব করে তুমি আমার বিয়ে আটকে দিবে, তাহলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমি এই বিয়েটা করেই ছাড়বো। আমার সোজাসুজি জবাব, তুমি যা ইচ্ছে করে নাও মিস্টার রক্তিম রহমান। রক্তিম কিছু বলতে যাবে তার আগেই কেউ বলে ওঠে, তুমি শুধু শুধু উত্তেজিত হও না রক্তিম, ব্যাপারটা আমি দেখছি। হিয়ার কণ্ঠস্বর শুনে রক্তিম পিছনে তাকিয়ে দেখি হিয়া দাঁড়িয়ে আছে, মুখে তার অদ্ভুত হাসি। রক্তিম বলে ওঠে, হিয়া, তুমি এখানে? হিয়া কিছুটা এগিয়ে রক্তিমের কাঁধে হাত রেখে বলে ওঠে, ডার্লিং, তুমি আপাতত অফিসে যাও, আমি ব্যাপারটা দেখছি। কিন্তু হিয়া আবারও রক্তিমের ঠোঁটে আঙুল দিয়ে বলে ওঠে, শ্, আমি যেতে বলেছি না, যাও তুমি। চোখের সামনে নিজের স্বামী ও তার বান্ধবীর বেহায়াপনা দেখতে না পেরে মুখটা ঘুরিয়ে ফেললাম। রক্তিম এক পলক আমার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। রক্তিম যাওয়ার সাথে সাথে আমি উঁচু গলায় বলে উঠলাম, তোমার কি সামান্যতম লজ্জা নেই হিয়া? আমাদের সংসার ভেঙে এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। তুমি যদি ভেবে থাকো রক্তিম তোমাকে ভালোবেসে বিয়ে করছে, তাহলে তুমি ভুল। রক্তিম কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না। রক্তিম শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমাকে থামিয়ে হিয়া বলে উঠল, আস্তে বর্ষা, এত জোরে চিৎকার করো না তো, আস্তে কথা বলো। তা আমি কোথায় ভালোবেসে রক্তিমকে বিয়ে করছি? আমিও তো নিজের স্বার্থের জন্যই রক্তিমকে বিয়ে করছি। আমি বলে উঠলাম, মানে? মানেটা হলো, দেখো, রক্তিম বেশ ভালো পজিশনে আমাদের অফিসে চাকরি করে। রক্তিমের আন্ডারে আমি অফিসে চাকরি করি। রক্তিম যদি আমার হাজবেন্ড হয়, সেই সুবাদে আমার কানাডায় শিফটিং পাওয়াটা খুব সহজ। কানাডায় আমাদের অফিসের একটা শাখা আছে, বলতে পারো আমার পুরো লাইফটা সেটেল হয়ে যাবে। আমি মুখটা ঘুরিয়ে বললাম, ছি, তোমাদের মতো মানুষ আমি দুটো দেখিনি। এতটা স্বার্থপর মানুষ আমি দুটো দেখিনি। হিয়ার আমার কথার জবাবে কিছুটা হেসেই উত্তর দিল, হ্যালো, তুমি নিজে কি? তুমি অন্তত নিজে ভালো সেজে থাকার নাটকটা করো না। আমি বলে উঠলাম, কি বলতে চাও তুমি? হিয়া কিছুটা ঝুঁকে আমার কানে এমন কিছু বলল, মুহূর্তেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হিয়া এত কিছু জানে কি করে? তাও নিজেকে শক্ত করে বলে উঠলাম, এইসব বলে কোনো লাভ নেই। আমার শ্বশুর শাশুড়ি এখন বাড়িতে নেই, গ্রামে গেছেন। তারা এসব কিছুতেই মেনে নেবেন না। আমি জানি রক্তিম তার বাবা মায়ের বাধ্য সন্তান। রক্তিমের বাবা মাকে তুমি ম্যানেজ করবে। জেগে জেগে স্বপ্ন দেখো আমি নিজের স্বামীর বিয়ে করানোর জন্য নিজের শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করব? তুমি কি পাগল? আমার কথা শুনে হিয়া বলল, না, আমি একেবারেই সুস্থ আছি। তুমি এটা করতে বাধ্য, নইলে তুমি তো জানো না যে আমি ঠিক কি কি করতে পারি। আমি তো সব কিছুই জানি। তুমি এত কথা বলছো, তার প্রমাণ কি?
হিয়া দরজার দিকে কিছু একটা ইশারা করলো। আমি দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে আমি মুহূর্তেই আমার গলা যেন শুকিয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, সোহাগ, তুমি এখানে?" সোহাগ আরেকটু এগিয়ে কিছুটা আফসোসের সুরে বলে উঠল, আমি এখানে কেন তার প্রশ্নের উত্তর না হয় তোমাকে পরে দিব, আগে তোমাকে একটু দেখে নেই। আহারে কি অবস্থা করেছো নিজের, আমার সত্যি খারাপ লাগছে গো। আমি দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, তোমার এইসব ড্রামা বন্ধ করবে? আগে বলো কেন এসেছো এখানে? আমাদের কথার মাঝেই হিয়া বলে উঠল, আরে বর্ষা, তুমি বলেছিলে না এত কথা আমি বলছি, তার প্রমাণ কি? এই যে সোহাগ, ওই হলো সবকিছুর প্রমাণ। সোহাগই তো তোমার খেলার মূল খুঁটি ছিল। এখন তুমি জিজ্ঞাসা করতেই পারো সোহাগকে আমি পেলাম কি করে। তার উত্তরও আমার কাছে আছে, কিন্তু সোহাগ আর আমি কলেজ ফ্রেন্ড ছিলাম। সো তোমার অতীতে করা কাজগুলোর ব্যাপারে সবকিছু জানতে আমাকে বেশি কিছু করতে হয়নি। সোহাগ আমাকে, কিন্তু আমি টাকা দিয়েছিলাম নিজের মুখটা বন্ধ করতে, তারপরেও তুমি কি করে পারলে? প্রতি উত্তরে সোহাগ বলে উঠল, তোমার থেকে বেশি টাকা আমাকে হিয়া দিয়েছে। জানোই তো, বেকার মানুষ, ভাইয়ের সংসারে খাই, চাকরিও নেই আমার। টাকা এখন আমার জন্য সব কিছু। কিন্তু যতক্ষণ না হিয়া আমাকে মুখ বন্ধ রাখতে বলবে, ততক্ষণ আমি মুখটা বন্ধ রাখবো। তাই তুমি যদি হিয়ার কথা অনুযায়ী নিজের মুখটা বন্ধ রাখো, তাহলে আমারও নিজের মুখটা বন্ধ রাখতে সুবিধা হবে। আমি বলে উঠলাম, লোভী একটা। লোভী বলেই তো তোমার কথা মতো সেদিন কাজটি করেছিলাম। দুনিয়া তো এভাবেই চলে, কেউ স্বার্থের জন্য কাজ করে, আবার কেউ নিজের লোভের জন্য কাজ করে, তাই না হিয়া? হিয়াও তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, একদম তাই। এইবার হিয়া আমার দিকে ঝুঁকে বলে উঠল, তুমি নিজের শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে নেবে। আমি কিছু বলবো তার আগে আমাকে থামিয়ে হিয়া বলে ওঠে, আমি আর কিচ্ছু শুনতে চাই না বর্ষা। কালকেই বিয়ে হবে এবং বিয়ের সব তদারকি কিন্তু তুমিই করবে। কথাটি শুনে আমার চোখ থেকে টুপ টুপ করে জল বেরিয়ে পড়ল। তা দেখি হিয়া বলল, না হলে তো তুমি জানো হিয়া, তোমার এত বছর ধরে লুকিয়ে রাখা অতীত সবার সামনে চলে আসবে। কি কি করেছিলে সেদিন তুমি, সবাই জেনে যাবে। হিয়ার কথার মাঝেই আমি কিছুটা শান্ত কণ্ঠে বলে উঠলাম, কিন্তু আমি ডিভোর্স দিতে চাই না। প্লিজ আমাকে ডিভোর্স দিতে বাধ্য করো না। আমি আর আমার মেয়ে শুধু ঘরের এক কোণেই পড়ে থাকবো। আমার মেয়েরও একটা ভবিষ্যৎ আছে। দয়া করে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব বলো? হিয়া আমার দিকে ঘুরে বাঁকা হেসে বলল, এই তো এতক্ষণে নিজের আসল জায়গাটা বুঝতে শিখে গিয়েছো। ফাইন, তুমি না হয় আশ্রিত হয়েই আমার দয়ার পাত্রী হয়ে এই বাড়িতে থাকবে, সমস্যা নেই। কিন্তু রক্তিমের প্রতি কোনো অধিকার তোমার থাকবে না, মনে রেখো। আমি মাথা নাড়লাম। আমি আসছি, ওকে বাই। রক্তিমের মাত্র মেসেজ এলো, আমাকে বড্ড মিস করছে। তাছাড়াও আমাদের বিয়ের শপিংও করতে হবে, সময় নেই বেশি আমার হাতে। কথাটি বলি হিয়া ও সোহাগ বেরিয়ে গেল। আমি শুধু তাদের যাওয়ার পানি তাকিয়ে রইলাম। বৌমা, তুমি এসব কি বলছো? তুমি নাকি রক্তিমের বিয়ের জন্য রাজি হয়েছো? আমার শাশুড়ি মায়ের কথায় আমি বলে উঠলাম, দেখুন মা, এতেই সব কিছু ভালো হবে। আমি তো অক্ষম, আমাকে নিয়ে কি আর সংসার করা যায় বলুন তো? আপনার ছেলে হিয়ার সাথেই ভালো থাকবে। আমি চাই বাবা মা আপনারাও এই বিয়েতে সব কিছু ভালোভাবে আয়োজন করবেন, খুশি খুশি। এতে আপনার ছেলেরও ভালো লাগবে। বাবা আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, কিন্তু বোমা, তোমাকে ছাড়া আমরা অন্য কাউকে কি করে নিজের বৌমার জায়গা দেব? বাবার কথা শুনে মাও বলে উঠলেন, আমি এইটাই বুঝতে পারছি না, রক্তিম কি করে ওই হিয়া মেয়েটাকে বিয়ে করতে চাইছে? না না, আমি জানি ওই মেয়েটাই আমার ছেলেকে ফাঁসিয়েছে। আমি বলে উঠলাম, এক হাতে তালি বাজে না, কথাটা খুবই বাস্তবিক। রক্তিম না চাইলে হিয়া কখনোই রক্তিমের সুবিধা নিতে পারতো না। আমার কথা শুনে বাবা কিংবা মা কী বলবে বুঝে উঠতে পারছেন না। হয়তো তাদের অপরাধ বোধ হচ্ছে নিজের ছেলের জন্যে।
আসলে এই বাড়ির বউ হয়ে যখন আমি আসি তখন থেকে তারা সব সময় আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছেন। আচ্ছা, সেসব কথা বাদ দিন। আমাদের উচিত এখন বিয়ের আয়োজনে লেগে পড়া। আপনারা দয়া করে মন খারাপ করবেন না। তাছাড়া রক্তিম তো আমাকে ডিভোর্স দেয়নি, দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। আমার মতো পঙ্গু মেয়ে রক্তিমের স্ত্রীর পরিচয় থাকবে, এইটুকুই বা কম কিসের? সত্যি বৌমা, তোমাকে আমাদের কিছু বলার নেই। তুমি যে কোন ধাতু দিয়ে তৈরি তুমি শুধু জানো। কি করে পারছো নিজের স্বামীকে বিয়ে দিতে? মায়ের কথা শুনে আমি শুধু বললাম, এমন কিছু পরিস্থিতি জীবনে চলে আসে না চাইতেও করতে হয়। রাত প্রায় 12টা বাজে, নুসরাত ঘুমাচ্ছে। আমি বসে বসে কিছু ভাবছি, তখনই দরজা খুলে রক্তিম ভিতরে ঢোকে। রক্তিমকে দেখে আমি কিছুটা অবাক হলাম বটে। রক্তিম রুমে ঢুকে একবার নুসরাতের কাছে গিয়ে নুসরাতের মাথায় হাত বুলিয়ে আমার পাশে এসে বসে। রক্তিম কিছু বলবে তার আগে আমি বলে উঠলাম, বিয়ের শপিং করা শেষ? মানে তুমি তো এতক্ষণ বোধহয় শপিংয়ে ব্যস্ত ছিলে হিয়ার সাথে, তাই না? আমার কথা শুনে রক্তিম আমার হাত দুটো ধরে শুধু বলে উঠল, আমি জানি বর্ষা, তুমি বোধহয় আমাকে খুব খারাপ ভাবছো, কিন্তু আমি অতটাও খারাপ নয়। আমি রক্তিমের থেকে নিজের হাত ছাড়িয়ে বলে উঠলাম, এইসব কথা ছাড়ো, সেই কাজের জন্য এসেছো যা অলরেডি হয়ে গিয়েছে। তাই তুমি এখন চিন্তা করো না, তোমার বাবা মাকে আমি রাজি করিয়ে ফেলেছি। কথাটি শুনেই রক্তিমের মুখে হাসি ফুটে ওঠে। রক্তিম আমার কপালে চুমু খেয়ে বলল, সত্যি বলছো বর্ষা? এই জন্যই তোমাকে এতটা ভালোবাসি। আমি নিজে থেকে রক্তিমকে ছাড়িয়ে বললাম, তুমি অন্তত এইসব ভালোবাসার কথা বলিও না। স্বার্থ ছাড়া তুমি কিচ্ছু করো না। এমনকি এত রাতে নিজের স্বার্থের জন্যই এসেছিলে, আমার জন্য নয়। আমার কথাটি শুনে রক্তিম কিছুটা দমে গেল। আমি আবারও বলে উঠলাম, রাত হয়েছে অনেক, কালকে বিয়ে তোমার, এখন যাওয়া উচিত। যাও ঘুমিয়ে পড়ো। রক্তিম উঠে দাঁড়িয়ে নিঃশব্দে রুম ত্যাগ করলো। আমি আর পারলাম না, মাথাটা বিছানায় এলিয়ে দিলাম। কান্না পাচ্ছে প্রচণ্ড, কিন্তু আমাকে কাঁদলে চলবে না। অনেক কাজ আছে, অনেক কিছু বাকি আছে এখনো। সকালে বাড়িতে যেন কাজের ধুম পড়ে গেছে। যদিও কম মানুষ আসছে, তবুও রক্তিম যতটুকু পারছে আয়োজন করছে। বাবা মা নিজের রুম থেকে বেরোননি, হয়তো তারা পারবে না তাদের ছেলের বেহায়াপনা দেখতে। আমি হুইল চেয়ারে বসে উপর থেকে সব কিছু দেখে যাচ্ছি। দেখছি বলে ভুল হবে, কিছু ভাবছি। তখনই আমার মেয়ে আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, মা, আজকে নাকি বাবার বিয়ে, তুমি আটকাও না বাবাকে। আমি বলে উঠলাম, তুমি এত কিছু ভেবো না, যাও এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। না মা, আগে তুমি বলো তুমি এই বিয়ে আটকিয়ে দিবে। তোমাকে বললাম না, যাও এখান থেকে। শুনো না কেন আমার কথা? একটা থাপ্পড় দিব। কথাটা বলে আমি নুসরাতকে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। বাবা পচা, তাই বিয়ে করছে, আর তুমিও অনেক পচা। কথাটি বলে নুসরাত কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আমি ওকে থামাতে গিয়েও পারলাম না। সত্যি ওর বা কি দোষ? ছোট্ট মেয়ে আমার, নিজের বাবার বিয়ে করছে, তাও নিজের মা বেঁচে থাকা অবস্থায়। এইটা বোধহয় কোনো সন্তানই মেনে নেবে না। আমিও আবারও রক্তিমের দিকে তাকালাম। কত খুশি মনে নিজের বিয়ের তদারকি করছে। কান্না পেলেও আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। অদ্ভুত না ব্যাপারটা? আমার মাথায় ভয়ঙ্কর কিছু ঘুরপাক খাচ্ছে, যা ভেবে আমার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। বিয়ের ধুম পড়ে গেছে একেবারে। রক্তিম ঠিক করেছে এই বাড়িতেই তার বিয়ে হবে। যেহেতু হিয়ার বাবা মা নেই, আত্মীয় বলতে নিজের কাকা কাকি আছে, তারাও বিদেশে থাকেন। আমার মেয়েটি বাগানে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রক্তিম বাগানেই আছে, কিন্তু মেয়ের চোখের জল দেখার তার সময় কই? সে তো তার হবু স্ত্রী হিয়ার সাথে ফোনে মধুর প্রেমালাপে ব্যস্ত। ভালো, বেশ ভালো, যত ইচ্ছে মধুর প্রেমালাপ করে নাও রক্তিম, পরে সময় পাবে কিনা কে জানে। বলেই আমার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। হুইল চেয়ারের চাকাটা ঘোরাতে ঘোরাতে কোনোরকম উপর থেকে নিচে নেমে এলাম। আমার নামতে দেখতে আমার শাশুড়ি হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বলে উঠলেন, বৌমা,
তুমি এখানে কি করছো? আমি বলে উঠলাম, আসলে মা, আমি ভেবেছি আয়োজন কতটুকু হয়েছে তা দেখে আসি, তাই এলাম। মা এইবার আমার হাত দুটো ধরে বললেন, নিজেকে আর কষ্ট দিও না মা। আমি তো মেয়ে, বুঝি রে বাবু। একটা মেয়ে সব কিছু পারলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। অতটা খারাপ শাশুড়ি নই আমি। তোমার কষ্টটা বুঝতে পারছি, তাই বলছি ঘরে চলে যাও। কথাটি বলে মা চলে যেতে নিলে আমি বলে উঠলাম, আমার কষ্ট হচ্ছে না মা, আমি নিজেকে সামলিয়ে নিচ্ছি। প্লিজ মা, আমাকে অন্তত নিজের রুমে যেতে বলবেন না। আমি সবটুকু নিজ দায়িত্বে আয়োজন করতে চাই, হিয়াও তাই চাই। আমি কথা দিচ্ছি বিয়ের সময় আমি থাকবো না। আমার কথা শুনে মা আমার গালে হাত রেখে বললেন, আমি বুঝতে পারছি না তুমি কি করে পারছো এত কিছু সহ্য করতে। আমি হেসে বললাম, পারছি। মা আমার মাথায় হাত রেখে বলল, কিছু বলবো না, কারণ তোমার তুলনা হয় না। শুধু বলবো আল্লাহ তোমাকে সব কিছু সহ্য করার ধৈর্য দান করুক। কথাটা বলেই মা চলে গেলেন। আমার চোখের জলটুকু মুছে মনে মনে বেশ কয়বার নিজে নিজে হাসলাম। সত্যি আমার কোনো তুলনা হয় না। কিন্তু মা, আপনিও বাবার জন্যে খারাপ লাগলো। আমার কিচ্ছু করার নেই, আমি তো আর ভালো মানুষ নই। তাই কি করে পারবো নিজের স্বামীর সাথে, নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্য কাউকে সহ্য করতে? নিজের ঘরে বসে মিষ্টির প্যাকেটগুলো ভালোভাবে প্যাকিং করছি। নিচে হই হুল্লোড় কানে আসতেই বুঝতে পারলাম হিয়া চলে এসেছে। বেশি কেউ আসেনি, শুধু হিয়া ও রক্তিমের অফিসের কলিগ ও ফ্রেন্ডসরাই এসেছে। কাজী সাহেব চলে আসলেই বিয়ে হয়ে যাবে। দরজায় নক পড়তেই আমি বলে উঠলাম, কে? আমি। কথাটি বলেই হিয়া রুমে ঢুকে পড়ল। পরনে তার বিয়ের লাল বেনারসি। হিয়াকে দেখে বুকটা আমার কেঁপে উঠল। আমিও নিজের বিয়ের দিন লাল বেনারসি পরেছিলাম। হিয়া আমার কাছে এগিয়ে বলল, বর্ষা, আমাকে কেমন লাগছে? আমি বলে উঠলাম, সব সময়ের মতোই সুন্দর। হিয়া বলে উঠল, কিন্তু আমি তো শুনেছিলাম বিয়ের দিনে নাকি মেয়েদের বেশি সুন্দর লাগে। হুম, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। হিয়া এবার আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তার মানে তোমাকেই তোমার বিয়ের দিনে সুন্দর লেগেছিল। সো ফানি। আমিও না কাকে যে কি বলি, তোমার যা ফিটনেস আর যা শরীরের ঢং, আমি শিওর সেদিন তোমাকে পেতনিই লেগেছিল। রক্তিমের মতো ছেলে তোমার সাথে এতগুলো বছর কি করে যে সংসার করলো, আমি শুধু সেটাই ভাবছি। হিয়ার কথা শুনে আমি নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করলাম। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় বসাতে। নিজের রাগটুকু দমিয়ে আমি শুধু বললাম, হ্যাঁ তা ঠিক বলেছ। আমি তো কোনো দিক দিয়েই পারফেক্ট নই। না আছে গায়ের রং, না আছে ফিটনেস, তার মধ্যে আমি এখন অক্ষম মানুষ। রক্তিম আমাকে নিজের স্ত্রীর পরিচয়টুকু দিয়েছে, এটাই অনেক। তুমি নিজের জায়গাটুকু ভালো করে বুঝতে শিখেছো, এটাই অনেক। আসি, বিয়েটা এখনই শুরু হয়ে যাবে। কথাটি বলেই হিয়া বেরিয়ে গেল। আমি আয়নায় নিজের দিকে তাকালাম। গায়ের রং হিয়ার মতো ফর্সা না হলেও আমার গায়ের রং কিছুটা উজ্জ্বল শ্যামবর্ণ। আজকাল তো রূপই সব। আন্টি, তুমি দয়া করে বাবাকে বিয়ে করো না। হিয়া বলল, মানে কি? আমি জানি না মা বাবাকে কতটা ভালোবাসে। আমি জানি আমার মা কতটা কষ্ট পাচ্ছে গো। আমিও আমার মাকে অনেক ভালোবাসি। তোমার পায়ে ধরছি, তুমি বাবাকে বিয়ে করো না। কথাটা বলে নুসরাত হিয়ার পা ঝাপটে ধরল। 6 বছর বয়সী এই ফুটফুটে বাচ্চার এই আর্তনার সুদেই যেন পাশানো গলতে বাধ্য, কিন্তু মায়া হলো না হিয়ার। সে নিজের থেকে ধাক্কা দিয়ে নুসরাতকে সরিয়ে ফেলল। নুসরাত ছিটকে ফ্লোরে পড়ে কান্না জুড়ে দেয়। হিয়া নুসরাতের দিকে এগিয়ে গিয়ে নুসরাতের মুখ চেপে ধরে বলে, একদম ন্যাকা কান্না কাঁদবি না। তুই কি ভেবেছিস এসব কান্না দিয়ে আমি গলে যাব আর আমার এত দিনের পরিকল্পনা সব বিফলে যাবে, তাই না? নুসরাত আব্বু বলে কেঁদে ওঠো। হিয়া ধমক দিয়ে বলে, এই মেয়ে, এই চুপ, একদম চুপ। নিজের মায়ের কাছে গিয়ে চুপটি করে বসে থাকবি। একদম বাবা বলে চিল্লাবি না। বিয়ে শেষ হওয়ার আগে যেন তোকে নিচে না দেখি, বুঝেছিস?
হিয়া রক্তিমের পাশে দাঁড়িয়ে খেয়াল করে রক্তিম চারপাশে কাউকে খুঁজে বেড়াচ্ছে। হিয়া বলে উঠে, কি হয়েছে রক্তিম? কাকে খুঁজছো? আমার মেয়েটাকে দেখতে পারছি না তো, এখানেই তো ছিল। রক্তিমের কথা শুনে হিয়া বিরক্তি মাখা কণ্ঠে বলে ওঠে, রক্তিম, নুসরত তো ছোট মানুষ, ওর এখন না থাকাই ভালো। তাছাড়া তুমি আমার দিকে একটুও তো তাকালে না, আমাকে কেমন লাগছে? হুম? হিয়ার কথা শুনে রক্তিম হেসে হিয়ার গাল টেনে বলল, তুমি তো সব সময় সুন্দর। পাশের থেকে রক্তিমের কলিগরা বলে ওঠে, বাব্বা কি ভালোবাসা। সবাই হেসে উঠল। তখনই রক্তিম বলে উঠল, আমার বিয়েতে তো আমাদের কোম্পানির নিউ এমডি ম্যাম এর আসার কথা ছিল, কোথায় উনি? সবাই দরজার দিকে তাকায়। শাড়ি পরিহিতা একজন যুবতী প্রবেশ করছে, হাতে তার ফুলের তোড়া। তাকে দেখে রক্তিমের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ কাকে দেখছে সে? শরীর ঘামতে শুরু করলো রক্তিমের। হিয়া বলে ওঠে, ম্যাম, আপনি? মেয়েটি মুচকি হেসে হিয়ার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন। রক্তিম কিছু বলবে তার আগেই মেয়েটি আবারও বলে ওঠে, আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে পারি? অবশ্যই, উপরে আছে। মেয়েটা গটগট করে উপরে চলে গেল। এদিকে আমি, হিয়া ও রক্তিমের মিষ্টির প্লেটে প্যাকেটে এমন এক বিষ প্রয়োগ করব যেই বিষ খেলে প্রথমেই ওদের শরীরে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে বাসর ঘরেই ওদের মৃত্যু হবে বলেই হেসে উঠলাম আমি। ওরা সুখে সংসার করবে আর এদিকে আমি বাড়ির এক কোণে পড়ে থাকবো, তা তো কিছুতেই হয় না। আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে এই স্বার্থপর রক্তিম ও হিয়া। ভাবতে ভাবতে আমি মিষ্টির প্লেটে বিষ দিতে যাব, তার আগেই কারো কণ্ঠস্বর ভেসে ওঠে, তুই ঠিক আগের মতোই থেকে গেলি বর্ষা। মানুষের ক্ষতি ছাড়া কিছুই করতে পারিস না, কিন্তু নিয়তি বলে একটা জিনিস আছে, বুঝলি? পরিচিত কণ্ঠস্বর কানে ভাসতেই আমার হাত পাগুলো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আমার হাত থেকে মিষ্টির প্লেটটা থপ করে নিচে পড়ে গেল। আমার সাহস হলো না পিছনে তাকানোর। কথাটি বলি, পিছনে থাকা মেয়েটি আমার সামনে চলে আসলো। তাকে দেখে ঠিক কী রিয়েক্ট করা আমি বুঝতে পারছি না। মেয়েটি আমার দিকে কিছুটা ঝুঁকে বলে ওঠে, কিরে আপুই, নিজের ছোট বোনকে ভুলে গেলি? আমি ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে বলে উঠলাম, তুইও কি এখানে তামাশা দেখতে এসেছিস সন্ধ্যা? সন্ধ্যা আমার কথা শুনে মুচকি হেসে বলল, আমি তো শুনেছিলাম এখানে বিয়ে হচ্ছে, তামাশা হচ্ছে তা তো জানি না। আমি কিছুটা রেগেই বলে উঠলাম, মজা নিতে এসেছিস এখানে? দেখতে এসেছিস আমার সুখের সংসারটা ভেঙে যাওয়া, তাই না? আসলে এইটাই তো তুই চেয়েছিলি, সব সময় এই দোয়া করেছিস না? দেখ ফলে গেল। আসলে তুই সব সময় এটাই চেয়েছিস আমি যেন সুখে না থাকি। সন্ধ্যা আমার কথা শুনে চোখ মুখ শক্ত করে বলে উঠল, আপুই, নিজের সাথে আমাকে একদম মেলাতে যাবি না। আমি তোর মতো স্বার্থপর নই। আর সুখের সংসার, অন্যের জীবন নরকের দিকে ঠেলে দিয়ে যেই সংসারের সূচনা হয়, সেই সংসার কখনো টেকে না। আর সর্বশেষে আর যা কিছু হচ্ছে সব তোর জন্যই আপুই। অতীতে। বর্ষা, এই বর্ষা, কোথায় তুই? এই তো মা, বলো কি বলবে? বর্ষার মা মেয়েকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। তখনই সন্ধ্যা এসে বলে, মা, তুমি আবারও আপুয়ের জন্য পাত্র খুঁজছো? মানে বুঝেছি, তুমি আপুইকে তাড়াতে চাও। আমি কিভাবে থাকবো বলো তো? দূর পাগলি মেয়ে, তোর আপুইকে আমি তাড়াতে চাইবো কেন রে? তোর বাবা যখন ছোটবেলায় মারা যায় তখন থেকে তো তোরা দুই বোনেই আমার সব। তাছাড়া মেয়েরা বড় হলে তো তাদের বিয়ে দিতে হয়। জানিস, বর্ষার জন্য ভালো জায়গা থেকে প্রস্তাব এসেছে, ছেলে ভালো বেতন পায়। সন্ধ্যা বলে ওঠে, তা আমার আপুয়ের কি কম গুণ নাকি? সেও তো বাড়ির সব কাজ নিপুণভাবে করতে পারে। পাত্রপক্ষ আমার আপুইকে পছন্দ না করে যাবে কোথায়? হয়েছে, তোকে আমার এত প্রশংসা করতে হবে না। ভার্সিটি আছে না, যা এখন। ভালোই ভালোই বিয়েটার সম্বন্ধ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত।
কথাটা বলেই বর্ষার মা রান্নাঘরে যায়। সন্ধ্যা বর্ষাকে জড়িয়ে বলে ওঠে, আচ্ছা আপু, ছেলেটা কেমন হবে রে? আমার তো মনে হয় বেশ হ্যান্ডসাম হবে। বর্ষা বলে ওঠে, তুই যদি এখন ভার্সিটিতে না যাস দিব কিন্তু। সন্ধ্যা হেসে বলে, আচ্ছা বাবা, যাচ্ছি, বুঝেছি তুই লজ্জা পাচ্ছিস। মাশাল্লাহ, আমার মেয়েটাকে তো মিষ্টি লাগছে। কিরে বর্ষা, চুলগুলো খোপা করে রেখেছিস কেন? কোমরে পড়া চুল, তোর রূপ তো নেই তোর সন্ধ্যার মতো। আপাতত রেশমি চুলগুলো তো খুলে রাখ, যাতে তোর চুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেন তাদের বাড়ির বউ করে নেন। পাত্রপক্ষ চলে এসেছে, তুই ওদের সামনে এগুলো নিয়ে যা। তোমার নাম কি? বর্ষা। পাত্রের মা বর্ষাকে কিছু প্রশ্ন করলেন। সব প্রশ্নের উত্তরই বর্ষা ভালোভাবে দিলেন। পাত্রের মা হাসি মুখে বললেন, যাই বলেন, বর্ষাকে কিন্তু আমাদের পছন্দ হয়েছে। তুই কি বলিস রক্তিম? বর্ষা বুঝতে পারল ছেলের নাম রক্তিম। রক্তিম বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি কত দূর পর্যন্ত পড়ালেখা করেছেন? বর্ষা নিচু গলায় বলে ওঠে, জি, ইন্টার পাস করেছি। হোয়াট? আজকালকার মেয়ে মাত্র ইন্টার পাস? রক্তিমের মা রক্তিমকে থামিয়ে বলে উঠলেন, উফ, তুই আবার এইসব বিষয় নিয়ে কথা বলছিস কেন? কম পড়েছে তো কি হয়েছে? রক্তিম কিছু বলবে তখনই সন্ধ্যা ভার্সিটি থেকে ফিরে আসে। রক্তিম ও সন্ধ্যা যেন একে অপরকে দেখে বেশ অবাক হয়। সন্ধ্যা বলে ওঠে, রক্তিম, তুমি এখানে? রক্তিম উঠে দাঁড়িয়ে বলে ওঠে। আসলে রক্তিম কিছু বলবে তার আগেই বর্ষার মা এগিয়ে এসে বলে ওঠে, ওর নাম রক্তিম, বর্ষাকে দেখতে এসেছে। তুই কি করে চিনিস রক্তিমকে? বর্ষার মায়ের প্রশ্নে রক্তিম তাড়াহুড়া করে উত্তর দিয়ে বলে, আসলে আমরা এই ভার্সিটিতে পড়তাম। আমি সন্ধ্যার সিনিয়র, তাই আমরা একে অপরকে চিনি। রক্তিমের মা বলে ওঠে। এ তো ভালো কথা। সন্ধ্যা অবাক পানে রক্তিমের দিকে তাকায়। বর্ষা খেয়াল করলো রক্তিম ইশারায় সন্ধ্যাকে উপরে যেতে বলছে। সন্ধ্যাও দেরি না করে উপরে চলে যায়। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? রক্তিমের প্রশ্নে বর্ষার মা উত্তর দেয়, উপরেই আছে বাবা। এই বর্ষা, তুই বরং রক্তিমকে নিয়ে যা। রক্তিম বলে ওঠে, ওনাকে লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। কথাটা বলেই রক্তিম উপরে চলে গেল। ছাদে দাঁড়িয়ে আছে সন্ধ্যা ও রক্তিম। সন্ধ্যা শান্ত কণ্ঠে বলে উঠল, তোমার মা যে তোমার জন্য পাত্রী দেখছে, কই আমাকে বলনি তো? উল্টো আমি যখন এতদিন তোমাকে আমাদের বিয়ের কথা বলেছিলাম, তখন তুমি আমাকে নানা অজুহাত দিয়ে বিয়ের বিষয়টা বামাচাপা রেখেছো। তাও কাকে দেখতে এসেছো? আমার নিজের বড় বোনকে? বা সন্ধ্যার কথা শুনে রক্তিম বলে ওঠে, আমি জানতাম না বর্ষা তোমার বড় বোন হয়। তোমার পরিবারের কাউকে আমি চিনতাম না। মূলত তুমিই আমাকে কারোর সাথে মিট করাওনি। তাছাড়া আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র মায়ের জেদের বসে। আমার মায়ের নাকি বর্ষাকে পছন্দ। বুঝলাম না কিভাবে। যেখানে তুমি এত সুন্দরী, এত ভালো স্টুডেন্ট, সেখানে তোমার আপু মাত্র ইন্টার পাস। আচ্ছা, সেসব কথা বাদ দাও, তুমি আমার কথাটা শোনো। সন্ধ্যা ও রক্তিমের রিলেশন 2 বছরের। একই ভার্সিটিতে পড়ার সুবাদে দুইজনের মধ্যেই প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। সন্ধ্যা রেগে বলে ওঠে, কি কথা শুনবো তোমার? শেষে কিনা আমার বোনকে দেখতে চলে এলে? রক্তিম সন্ধ্যার হাত দুটো ধরে বলে ওঠে, শুধুমাত্র দেখতে এসেছি, বিয়ে তো হয়নি তাই না? তাছাড়া আমি শুধু তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করব। সোহাগ কিছু বলবে তার আগেই বর্ষা তাকে থামিয়ে বলে ওঠে, আমি এখন আর কিচ্ছু শুনতে চাই না, কালকে যেন কাজটি হয়ে যায়। বধূ বেশে খাটের মাঝখানে বসে আছে সন্ধ্যা। বান্ধবীরা নানা কথা বলে তাকে লজ্জা দিচ্ছে। সন্ধ্যার এক বান্ধবী বলে ওঠে, কিরে সন্ধ্যা, হবু বরের জন্য অপেক্ষা করতে পারছিস না বুঝি? না পারারই কথা, ভালোবাসার মানুষ বলে কথা। আর তো কিছুক্ষণ, তারপরেই তোর বর চলে আসবে, তারপর তোকে বিয়ে করে নিয়ে যাবে।
তার রাজ্যে। আমাদের সেই সন্ধ্যারানীর আজ বিয়ে, ভাবা যায়? এইবার সন্ধ্যা কিছুটা মিছে রাগ দেখিয়ে বলে, এই তোরা থামবি? কেন থামবো রে? আজকে তো বন্ধু বান্ধবের জ্বালা সহ্যই করতে হবে। কথাটা বলেই বর্ষা রুমে প্রবেশ করে। বর্ষাকে দেখে সন্ধ্যা বলে ওঠে, আপুই তুই কোথায় ছিলে বলতো? সকাল থেকে তোর কোনো পাত্তা নেই। বর্ষা খাটে বসে সন্ধ্যার থুতনি উঁচু করে বলে, আমার কথা বাদ দে, কিন্তু নিজের দিকে একটিবার তাকিয়েছিস? কতটা সুন্দর লাগছে তোকে বৌসাজি, মাশাল্লাহ। সন্ধ্যা বলে ওঠে, তোকেই দেখে এই লাল শাড়িটাই বেশ লাগছে রে আপাই। তখনই নিচ থেকে ডাক আসে, বর এসেছে। এই এই, বর এসেছে? হ্যাঁ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি গেট ধরতে হবে। বলেই সন্ধ্যার বান্ধবীরা নিচে যায়। বর্ষা উঠে দাঁড়িয়ে বলে, সন্ধ্যা, আমি বরং নিচে গিয়ে বর দেখে আসি, তুই থাক। সন্ধ্যার কিছুটা অবাক লাগে, কেননা কালকে পর্যন্ত বর্ষার এই বিয়েতে কোনো প্রকার খুশি সে দেখতে পায়নি। তাহলে এক রাতে কিভাবে কি? তবুও সন্ধ্যা মুচকি হেসে বর্ষার কথায় সম্মতি জানায়। বর্ষা বেরিয়ে এসে জানালা দিয়ে এক পলক রক্তিমকে দেখে নেয়। রক্তিমের গায়ে লাল শেরওয়ানি বেশ মানিয়েছে তাকে। বর্ষা নিজের ফোন বের করে সোহাগকে ফোন করে বলে ওঠে, কোথায় তুমি? বর চলে এসেছে, আর কিছুক্ষণ পরই বিয়ে শুরু হয়ে যাবে তো। সোহাগ কিছুটা ধীর কণ্ঠে বলে, এই তো চলে এসেছি, তুমি চিন্তা করো না, শুধু আমার টাকাটা। কাজ হয়ে গেলে পেয়ে যাবে, চিন্তা করো না। কথাটা বলেই বর্ষা ফোনটা কেটে দিল। তখনই বউকে নিয়ে আসার জন্য নিচ থেকে তাড়া দিল। বর্ষা সন্ধ্যার রুমের দিকে এগিয়ে গেল। রক্তিমের বিপরীত পাশে বসে আছে সন্ধ্যা। রক্তিমের দিকে তাকাতেও বেশ লজ্জা লাগছে তার। রক্তিম তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। তেমন বড় করে বিয়েটা হচ্ছে না। কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছেন। বর্ষার হচ্ছে ভীষণ টেনশন। সোহাগ এখনও আসছে না কেন? কাজী সাহেব সন্ধ্যার দিকে তাকিয়ে বললেন, বলো মা কবুল। সন্ধ্যা মাথা নিচু করে কিছু বলতে যাবে, তখনই সেখানে সোহাগ দৌড়ে এসে বলে ওঠে, সন্ধ্যা। সন্ধ্যা উঠে দাঁড়িয়ে বলে ওঠে, সোহাগ ভাই, আপনি এখানে? সোহাগের কথা শুনে সবাই অবাক হয়। বর্ষা সবার অগোচরে হাসে। রক্তিম উঠে দাঁড়িয়ে বলে, এই যে, আপনি এসব কি বলছেন? তা না হয় আপনার হবু বউকেই জিজ্ঞাসা করুন। সন্ধ্যা রেগে বলে ওঠে, এত কথা আপনি বলছেন, তার প্রমাণ কি? সন্ধ্যার কথায় সোহাগ কিছু ছবি বের করে রক্তিমের হাতে ধরিয়ে দেয়। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সোহাগের সাথে সন্ধ্যার তোলা ছবি। সন্ধ্যা বলে ওঠে, এসব কিসের ছবি? রক্তিম সন্ধ্যার কাছে গিয়ে ছবিগুলো ছুঁড়ে দিয়ে বলে, তুমি ভালো করে দেখে নাও, কিসের ছবি এটা? সন্ধ্যা ছবিগুলো দেখে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। এই সব তো বাস স্ট্যান্ডে কিংবা যখন সে কোনো পার্কে থাকতো, তখন সোহাগ তার কাছে এসে জোর করে বসতো। যদিও সোহাগকে সবসময় এড়িয়ে চলতো সে। সোহাগ কিছুটা বিড়বিড় করে বলে ওঠে, ভাগ্যিস লুকিয়ে এসব ছবি তুলে রেখেছিলাম। সন্ধ্যা বলে ওঠে, তো এইসব ছবিতে কিছুতেই প্রমাণ হয় না আমাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু এইটা তো সত্যি তোদের মধ্যে রিলেশন ছিল, তার প্রমাণ তো আমি নিজেই। বর্ষার কথাতে এক প্রকার স্তব্ধ হয়ে যায় সন্ধ্যা। সন্ধ্যা কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপাই তুই এসব কি বলছিস? কেন বলছিস? বর্ষা বলে, তাহলে আর কি বলবো বল? সোহাগ তো তোকে কম ভালোবাসতো না, কিন্তু তুই কি করলি? সোহাগকে ছেড়ে রক্তিমকে বিয়ে করতে চলেছিলি, শুধুমাত্র রক্তিম ভালো রোজগার করে বলে। বর্ষার কথা শুনে পাড়া প্রতিবেশীরা একে অপরের কানে গুজর গুজর শুরু করে দেয়। জমিলা বেগম বলেই উঠলেন, সি সি, এত বড় কাণ্ড করেছিস, মান সম্মান আর কিছু থাকলো না। বিয়ের দিন জানতে পারলাম এই মেয়ের কত কেচ্ছা। আরেকজন প্রতিবেশী নামক ছিটকিয়ে বলে,
এইসব মেয়েদের কি আর একটা দিয়ে হয়? এদের চরিত্রে সব দোষ। সন্ধ্যার না পেরে জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, দয়া করে আপনারা থামুন, আমি আর পারছি না। আমি জানি না আপায় কিসের জন্য এই মিথ্যা কথা বলছে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। রক্তিম নিজের হাত ছাড়িয়ে বলে, ধরবে না আমায়। তোমাদের মতো মেয়েদের ভালো করে চেনা হয়ে গিয়েছে আমার। তোমার নিজের বড় বোন, নিশ্চয়ই মিথ্যে বলবে না। রক্তিম, তুমি না আমাকে ভালোবাসো, এই তোমার বিশ্বাস? রক্তিম মুখ ঘুরিয়ে ফেলে। বর্ষার মা এইসব আর নিতে পারছে না, তাই তিনি সন্ধ্যার হাত ধরে বলে, আমি আর একটা কথাও শুনতে চাই না, তুই এখনই আমার সাথে ওপরে যাবি। কিন্তু মা। কোনো কিন্তু নাই, অনেক অসম্মান হয়েছে তোর জন্য, আর নয়। কথাটা বলেই বর্ষার মা সন্ধ্যার হাত ধরে নিয়ে গট করে উপরে চলে যায়। চলে যাওয়ার আগে সন্ধ্যা ঘৃণার দৃষ্টিতে তাকায় বর্ষা ও রক্তিমের দিকে। যদিও রক্তিম মুখ ঘুরিয়ে রেখেছে, কিন্তু বর্ষার অপরাধীর ন্যায় মাথা নিচু করে আছে বর্তমান। সেদিন নিজের হিংসার জন্য আমাকে সকলের সামনে চরিত্রহীন তকমা লাগিয়ে দিতে তোর বিবেকে বাঁধেনি। আমি শুধু তোর দোষ দিব না, দোষ রক্তিমেরও আছে। আসলে রক্তিম কাউকেই ভালোবাসতে পারে না, ও শুধু নিজের স্বার্থ দেখে। যেমন সেদিন তোকে বিয়ে করেছিল শুধুমাত্র মান সম্মান রক্ষা করার জন্য, এবং সেদিন আমার হাত সে ছেড়ে দিয়েছিল। যেমনটা এখন তোকে ছেড়ে হিয়াকে বিয়ে করছে সে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। বউ নিয়ে বাড়ি না ফিরলে তাকে নানান লোক নানান কথা বলবে, তাই এক প্রকার বাধ্য হয়ে রক্তিম তোকে সেদিন বিয়ে করেছিল। আজ দেখ তুই অক্ষম বলে সমাজে কি করে চলবে, তাই হিয়াকে বিয়ে করেছে। সন্ধ্যার কথা শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে আমার। নিজের অতীতের করা অপরাধের কথা পুনরায় মনে পড়তেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নিজের প্রতি ঘৃণা। হ্যাঁ, আজ যা কিছু হচ্ছে শুধুমাত্র আমার জন্যই হচ্ছে। নিয়তি সত্যিই কাউকে ছাড় দেয় না। অন্যের ক্ষতি করে নিজে কখনো সুখে থাকা যায় না। তাই তো আজকে আমি পঙ্গু, পাপের শাস্তি পাচ্ছি আজ। সন্ধ্যা আমার কথা শুনে কিছুটা চুপসে গেল। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল তার। হয়তো আমার এই অবস্থা দেখে তারও কষ্ট হচ্ছে। যতই হোক, আমি তো তার বোন, আমার মতো স্বার্থপর না সে। আমারও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমার ইচ্ছে করছে বোনটিকে একটিবার জড়িয়ে ধরতে। হয়তো সন্ধ্যারও ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণে আবার করা অপরাধের কথা মনে পড়তেই সেই নিজেকে গুটিয়ে নেয়। সন্ধ্যা কিছুটা ঠান্ডা গলায় বলে, আমার কিন্তু সেদিন দোষ ছিল না, আমি না বুঝেও সেদিন তোকে অপমান করে ফেলেছি। বড় বোনকে দেখতে এসে ছোট বোনের সাথে বিয়ে পাকা করে যাওয়াটা একটা মেয়ের জন্য কতটা অপমানের তা এখন উপলব্ধি করতে পারছি। তাছাড়া ছোটবেলা থেকেই আমি তোর থেকে সব দিক দিয়েই পারফেক্ট, এই কথাটা সমাজের কিছু মানুষ এমনভাবে তোর মাথায় ঢুকিয়ে দিয়েছে, যার কারণে তোর মনে হিংসার সৃষ্টি হয়েছে। সন্ধ্যা কিছুটা থেমে আবারও বলে ওঠে, আমি জানি তুই হয়তো অন্যায় করেছিস, কিন্তু বিশ্বাস কর, তোর এই অবস্থায় আমি কখনো আশা করিনি। পাপ পাপকেই কখনো ছাড়ে না, আমাকে কিভাবে ছাড়বে? আজকে তুই না আসলে আমি আর একটা পাপ করে বসতাম। আমার কথা শুনে সন্ধ্যা উঠে দাঁড়িয়ে বিছানায় ঘুমিয়ে থাকা নুসরাতের কাছে নুসরাতের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, বেশ মিষ্টি হয়েছে তো তোদের মেয়েটা। মায়ের কাছেও ছবি দেখেছিলাম, আজ বাস্তবে দেখলাম। তোর কোনো ছেলে বা মেয়ে নাই মানে? আমি তো জানি না। মায়ের সাথে কথা বলার সময়টুকু যতটুকু শুনেছি তুই বিদেশে চলে গিয়েছিলি। আমার কথা শুনে কিছুটা হেসেই বলে, আমাদের সমাজের মানুষ কি আর এত ভালো বল? এই কাণ্ডের পর থেকে বাড়ি থেকে বের হওয়াই এক প্রকার আমার জন্য যুদ্ধের মতো হয়ে গিয়েছিল। এদের যন্ত্রণায় আর না পেরে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাই, সেখানে ভালো করে পড়াশোনা করি। আর বাস্তব জীবনে গল্প নিজে গল্পের মতো কোনো রাজপুত্র এসে আমার জীবন আলোকিত করে দেবে। নিজের অন্ধকার জীবনকে আলোকিত করতেই নিজেকে সমস্ত বাধা অতিক্রম করে সে জীবনটাকে সুন্দর করে তুলতে হবে। সন্ধ্যার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না। সন্ধ্যা আবারও বলে ওঠে, ভাগ্যিস সেদিন রক্তিমকে বিয়ে করিনি,
তাই তো আজকে নিজের পায়ে দাঁড়াতে পারছি। রক্তিমের মতন স্বার্থপর মানুষ জীবনে থাকার থেকে না থাকাই ভালো। সেদিক থেকে তোর কাছে আমি কৃতজ্ঞ। সন্ধ্যা কথাটা ঠিকই বলেছে। নিজের হিংসার জন্য, নিজের সুখের জন্য আমি সন্ধ্যার জীবনটাকে নষ্ট করতে চলেছিলাম। নিয়তির খেলায় আজ সন্ধ্যা কতটা সুখী আর আমি অক্ষম। আমি আমার মেয়েটির দিকে তাকিয়ে বলি, বাবার বিয়ে হচ্ছে আর একটাই আমার মেয়ে সহ্য করতে পারছে না, কেঁদে কেটে একেবারে শেষ। ছোট্ট মানুষ তো। আমার কথা শুনে সন্ধ্যা হাত মুঠো করে বলে, তোর দোষ হলেও সব থেকে বড় দোষী রক্তিম। ওই মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এবার ওকে ওর উপযুক্ত শাস্তি দেওয়ার পালা। কথাটা বলি সন্ধ্যা চলে যেতে নিলে আমি বলে উঠলাম, কিসের শাস্তি? পরে নিজেই দেখতে পাবি। কথাটা বলেই সন্ধ্যা বেরিয়ে যায়। আমি শুধু সন্ধ্যার যাওয়ার পানে তাকিয়ে থাকি। এদিকে রেজিস্ট্রার সাহেব রক্তিম ও হিয়ার দিকে রেজিস্ট্রার পেপার এগিয়ে দেয়। রক্তিম ও হিয়া দুজনেই সাইন করে দেয়। রেজিস্ট্রি সাহেব বলে ওঠে, আজ থেকে আপনারা দুজন আইনগতভাবে স্বামী স্ত্রী। হিয়া তো অনেক খুশি, কিন্তু রক্তিম বেশ চিন্তিত। সন্ধ্যা তাদের অফিসের এমডি। এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। রক্তিমের কলিগ বলে ওঠে, কী রে, পার্টিটা হবে না নাকি? হিয়া হেসে বলে, চিন্তা করিস না, আজকে ডিজে পার্টির ব্যবস্থাও করেছে রক্তিম। আমাদের বিয়ে বলে কথা, স্পেশাল কিছু তো হতেই হবে। কথাটা বলেই হিয়া ওয়াইনের বোতল বের করে তখনই সন্ধ্যা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, সব কিছুই হবে, কিন্তু তার আগে আমি বিয়ের গিফটটা তোমাদের দিতে চাই। সন্ধ্যার কথা শুনে কিছুটা অবাক হলো রক্তিম। সন্ধ্যা আবার কিসের গিফটের কথা বলছে? হিয়া এক্সাইটেড হয়ে বলে, কি গিফট ম্যাম? সন্ধ্যা মুচকি হেসে একটা পেপার এগিয়ে দেয় হিয়ার ও রক্তিমের দিকে। পেপারটা দেখে দুজনেই যেন আকাশ থেকে পড়ল। রক্তিম রেগে বলে, এইসবের মানে কি সন্ধ্যা? আমাদের কোম্পানি থেকে বরখাস্ত করার কারণ কি? সন্ধ্যা জাজালো কণ্ঠে বলে, কল মি ম্যাম। আপনার সাথে অতীতের কি সম্পর্ক ছিল তা ভুলে যান। বর্তমানে আমি কোম্পানির এমডি, তাই আমাকে ম্যাম বলে সম্বোধন করুন। কিন্তু কোম্পানি থেকে আমাদের বরখাস্ত করার কারণ জানতে পারি কি? পেপারগুলো ভালো করে দেখুন। পেপারে স্পষ্টভাবে দেওয়া আছে লাস্ট 2 মাস আপনারা কোম্পানি থেকে প্রায় 5 লক্ষ টাকা মতন সরিয়েছেন। আপনারা কি ভেবেছেন কোম্পানি কিছু টের পাবে না? এই কেস থানা পর্যন্ত গড়িয়েছে। থানা থেকে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিশ পৌঁছিয়ে যাবে। কথাগুলো শুনে হিয়া বসে পড়ে। এই কি শুনছে সে? যেই চাকরির জন্য সে রক্তিমকে বিয়ে করলো, সেই চাকরিটাই তো আজকে নেই। অন্যদিকে রক্তিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এই কেস যেহেতু থানা পর্যন্ত গড়িয়েছে, তার মানে রক্তিম অন্য কোনো জায়গায়ও চাকরি পাবে না। একেবারেই পথে বসে গেল সে। সন্ধ্যা নিজের সানগ্লাসটা বের করে বলে ওঠে, আশা করি আমাদের আবার দেখা হবে থানায়। কথাটা বলে সন্ধ্যা বেরিয়ে যায়। যাওয়ার আগে একটি কথা সে বলে যায়, নিয়তি কাউকে ছাড় দেয় না। এদিকে আমি জানালার কার্নিশে দাঁড়িয়ে চোখের জল ফেলছি। এতক্ষণে বোধহয় বিয়েটাও হয়ে গিয়েছে। এত অন্যায় করে শেষে কি পেলাম? শূন্য হাত। হ্যাঁ, আজ আমি সত্যিই শূন্য। 7 বছর আগে করা অপরাধের সেই তিক্ত অনুতাপ আজ হাড়ে হাড়ে অনুভব করছি। না, মনটা এখন শান্তির দরকার। আর শান্তি মাত্র এক জায়গায় পাওয়া যায়, নামাজে। কোনো রকম উজু করে হুইল চেয়ারে বসে নামাজ পড়লাম। মোনাজাত করে আল্লাহর কাছে নিজের করা অপরাধের জন্য মাফ চাইলাম। কেননা আল্লাহ ক্ষমাশীল। বান্দা যত অপরাধী করুক, ক্ষমতার আধার যিনি, মহা মহিম যিনি, যার কাছে দয়া ও ক্ষমার অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তার কাছে যদি পাপী বান্দার অনুনয় বিনয় করে, প্রাণের পুরোটা আবেগ উজাড় করে একটু ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তওবায় তার চেয়েও অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তবেই তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। সূরা নূর আয়াত 31। আর যে তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে,
অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। সূরা তহা আয়াত ৮২। আল্লাহ রাসূল কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, তবু তওবা করতেন। এর দ্বারা মূলত স্বীয় উম্মতকে ক্ষমা প্রার্থনা শেখাতেন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেন। নামাজ আদায় করে অন্তরে যেন বয়ে গেল শীতল হাওয়া, মনটা খুব ভালো লাগছে। তখনই আমার মেয়েটি ছুটে আমার কাছে এসে আমাকে জড়িয়ে বলে, মা, নিচে শুনলাম বাবার নাকি বিয়ে হয়ে গিয়েছে। মা জানো, ওই হিয়ানটি তো খুব পচা, জানো আমাকে ব্যথা দিয়েছে। আমি জানি ওই হিয়ানটির জন্য বাবা আমাকে আর ভালোবাসবে না, তাই না মা? বাবা কেন বিয়ে করলো মা? আমি কি কোনো দোষ করেছি? আমি মেয়েকে শক্ত করে চেপে ধরে বললাম, না রে মা, তুই কোনো দোষ করিসনি, সব দোষ তোরই মায়ের। সত্যি আমি না পেরেছি ভালো মা হতে, না পেরেছি ভালো সন্তান হতে, আর না পেরেছি ভালো বড় বোন হতে। সব দিক দিয়েই আমি শূন্য। নিয়তির খেলারে বড্ড অদ্ভুত খেলা। দেখ না, নিয়তি ঠিকই আমাকে আমার শাস্তি দিয়ে দিল। আমার মেয়ে কিছুটা আশ্চর্য হয়ে বলে, নিয়তির খেলা? আমি বলে উঠলাম, রে মা, নিয়তির অদ্ভুত খেলা, যা কাউকে ছাড় দেয় না। তুমি অতীতে যা করবে, নিয়তি বর্তমানে তোমাকে সেটাই ফেরত দিবে।